আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মীন রাশির রেবতী নক্ষত্র। জন্ম সময়ে যাদের চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছিল, তারা জীবনের প্রথম দশা পেয়েছেন বুধের দশা। এই কারণে আপনারা বুধ প্রধান। আমরা প্রথমে ৬টা নাড়ি দেখব। ৬টা নাড়ি হচ্ছে ২৭, ৯, ১৫, ১৭, ২২ এবং ২৪। এই যে কয়টা নাড়ির কথা বললাম, এখানে যদি জন্ম সময়ে কোনো শুভ গ্রহ থাকে তাহলে সেই বিষয়ক শুভ ফল পাবেন। অশুভ গ্রহ থাকলে অশুভ ফল পাবেন। আর যদি কিছুই না থাকে তাহলে এখন আমরা দেখব এই মাসে আপনার কোনো নাড়িতে কোনো পাপ গ্রহ আছে কিনা, কোনো শুভ গ্রহ আছে কিনা। তো এই মাসে প্রথমে দেখব জন্মনাড়ি, অর্থাৎ ২৭ নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রে এই মাসে বিশেষ কোনো শুভ গ্রহ দেখা যাচ্ছে না। তবে শুক্রকে আমরা মাসের মোটামুটি মাঝের দিকে ১৫ তারিখের পর থেকে মোটামুটি ১০ দিন মতো আমরা দেখতে পাবো এই নক্ষত্রে। অর্থাৎ শুক্র সাপেক্ষে আপনারা ১৫ থেকে ২৫ এই সময়টা শুভ ধরতে পারেন। এই সময়টা আপনার স্বাস্থ্যগত বিষয়ে উন্নতি দেখা যাবে এবং কোনো রোগ ব্যাধি থাকলে আপনি ওই পীড়া থেকে মুক্তি পাবেন। অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষা আপনি অবশ্যই পাবেন এবং যেহেতু শুক্র ওখানে তুঙ্গি হয়, আপনার মধ্যে কোনো নলেজ আসতে পারে। যে নলেজের কারণে আপনি কোনো রোগ ব্যাধি থাকলে সেই রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার নলেজের কারণে আপনি ভালো হয়ে যাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানানো দরকার, যারা বুধ প্রধান হয়ে থাকে তারা সাধারণত কোনো রোগে আক্রান্ত হয় না। তবে তাদের রোগ ব্যাধির মূল কারণ হয়ে থাকে ইতস্ততাবোধ, অর্থাৎ তারা দ্বিধান্বিত থাকে হয়তো তার রোগ হয়েছে, কারণ তার সেন্স করার ক্ষমতা বেশি। এই জন্য এই প্রবলেমটা হয়। আমি আপনাকে এই কথাই বলবো যে আপনার মূল নক্ষত্র বুধ হওয়ার কারণে আপনি সবসময় একটা সন্দেহের ভিতরে থাকেন, সন্দেহবাতিকতা। যার কারণে আপনার মনে হতে পারে যে আমার মনে হয় কোনো রোগ হয়েছে। এই সন্দেহ থেকেই নানা রকম রোগের উৎপত্তি হয়ে থাকে। এমনিতে আপনার কোনো রোগ ব্যাধি নেই। আর সেন্স যেহেতু হাইপার, এইজন্য অতিরিক্ত টেনশন করা থেকে নানা রকমের রোগ ব্যাধি হয়। বিশেষ করে হজমের সমস্যা থাকে। কারণ হচ্ছে বুধ প্রধান মানুষ যারা, তারা অনেক বেশি বুদ্ধিমান, চালাক, চতুর এবং তাদের ব্রেনটা সবসময় হাইপার অ্যাক্টিভ। অনেক, অনেক দ্রুত তারা ক্যাচ করতে পারে এবং নানান ভেরিয়েশন চিন্তা করতে পারে। এইজন্য স্নায়ুকে রেস্ট দেওয়া প্রয়োজন। এজন্য আমার মতামত হলো আপনারা আ টেনশন কম করবেন, চিন্তা কম করবেন। চেষ্টা করবেন শ্বাসের উপর ফোকাস রাখতে। অর্থাৎ আপনি কোনো চিন্তাই করবেন না। এটি যদি করতে পারেন কখনোই কোনো রোগ ব্যাধি আপনার হবে না। তো এখানে যে শুক্র আসছে, এই শুক্র আপনাকে সঞ্জীবনী শক্তি দিতে পারবে এবং এখানে তুঙ্গস্থ শুক্র আপনার জন্য রাজযোগের ফল দিতে পারে। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন। দেখবেন এখানে কোনো ছোটখাটো রোগ ব্যাধি থাকলে আপনি মুক্ত হবেন, অথবা বড় কোনো রোগ ব্যাধি থেকে বের হওয়ার জন্য কোনো পরিকল্পনা আপনি করে ফেলতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্য বিষয়ে বড় ধরনের একটা সুরক্ষা এই মাসে আপনি পাচ্ছেন। স্বাস্থ্য রক্ষার্থে বিশেষ জ্ঞান আপনি পাচ্ছেন। এমনকি আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা শোনাও স্টার্ট করে দিতে পারেন। কারণ এখানে শনি থাকছে, শুক্র থাকছে, রবি থাকছে। এইগুলো আধ্যাত্মিকতার কারক। যার কারণে খুব সম্ভাবনা আছে যে আপনি ওই দিকে শিফট হলেন। এবার উম আমি অন্য একটা নাড়ি দেখব, ৯ নম্বর নাড়ি। এটি হচ্ছে অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি। কিন্তু এখানে কোনো বিশেষ গ্রহ থাকছে না, যার কারণে কর্ম বিষয়ে বিশেষ কোনো সমস্যা নেই। তবে কর্মব্যস্ততা বাড়তে দেখা যায়, কারণ ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে গ্রহ ছিল, যা আপনার এই কর্মনাড়ির দিকে দৃষ্টি রেখেছে। যার কারণে আপনার কর্মব্যস্ততা বাড়তে দেখা যায়। কর্মব্যস্ত মানে অনেক ব্যস্ত আপনি।
এরপরে দেখব সাংঘাতিক নারী। ১৫ নম্বর নক্ষত্র। ১৫ নম্বর নক্ষত্রে বিশেষ কোনো গ্রহ নেই। মাসের একেবারে শেষের দিকে আ এই শুক্রের দৃষ্টি এখানে পড়তে দেখা যায়। ফলে আ কিছুটা শুভত্ব বাড়তে দেখা যায়। এটিই বলব, এখানে আ কোনো বিশেষ নক্ষত্র থাকছে না। আবার বৃহস্পতির দৃষ্টিও থাকছে, অর্থাৎ সাংঘাতিক বিষয় থেকে কোনো থার্ড পারসনের হেল্পে বেঁচে যাবেন আপনি। সাংঘাতিক বিপদ-আপদ কিন্তু আসবে। আর ১৭ নম্বর নারী, মানস নারী, এখানে কোনো বিশেষ গ্রহ নেই। এজন্য বা সমুদয় নারী ১৭ নম্বর। এইজন্য এখানেও কোনো বিশেষ প্রবলেম হতে দেখা যায় না। এখন আমরা দেখব আ ২২ নম্বর নারী, সেটি হচ্ছে শ্রবণা নক্ষত্র। এটি হচ্ছে আপনার বিনাশ নারী। এখানে কিছুদিন আগে গ্রহ ছিল, অর্থাৎ আমরা যখন শুনছি এটা ফেব্রুয়ারি মাসে এখানে গ্রহ ছিল। যার কারণে নানা রকমের বিপদ-আপদের মধ্য দিয়ে আপনি গিয়েছেন। লাইফ রিস্ক ছিল, প্রাণে বেঁচে গিয়েছেন, প্রাণনাশের হুমকি ছিল। নানা রকমের বিপদ-আপদ আপনি ফেস করেছেন। অর্থাৎ মরতে বেঁচে যাওয়ার যে বিষয়টা, এটি আপনার সাথে ঘটেছে ফেব্রুয়ারিতে। আ মার্চের শুরুতেই আমরা দেখছি, খেয়াল করলে শ্রবণা নক্ষত্রে কোনো গ্রহ নেই। কিন্তু ফেব্রুয়ারিতে ছিল, এমনকি হ্যাঁ, জানুয়ারির শেষ ভাগে, ফেব্রুয়ারির আ শুরুর দিকে এই সময় গ্রহ ছিল। অতএব আপনি নিশ্চয়ই এগুলো ফেস করে এসেছেন। আ আরেকটা নক্ষত্র থাকছে মানস নাড়ী, সেটি হচ্ছে ২৪ নম্বর। এই ২৪ নম্বরে রাহু থাকবে। রাহু শতবিশাতেই থাকছে, যার কারণে নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে মানসিক অশান্তিতে ভুগছেন আপনি। এটি কিন্তু টোটালি স্পষ্ট এবং শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায়, মানসিক অশান্তি। এখন আমরা যদি রাশির দিকটা খেয়াল করি, রাশিতে শনি বসে আছে। সেক্ষেত্রে সকল নারী বিবেচনা করে দেখলাম, একটা মাত্র নারীতে গ্রহ থাকছে, পাপ গ্রহ, আর সেটি হচ্ছে রাহু এবং মানস নারী, অর্থাৎ মানসিক অশান্তি আপনার আছে। তো মানসিক অশান্তি থেকে বাঁচার উপায় কি? মানসিক অশান্তি থেকে বাঁচতে হলে আমি বলেছি একটু আগেই, শ্বাসের উপরে ধ্যান রাখা। শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। এই কাজটা করলে আস্তে শান্তি ফিরে আসে। এবং যদি প্রাণায়াম করতে পারেন, মেডিটেশন করতে পারেন, বা আ কোয়ান্টাম মেথড, অটো সাজেশন আছে, বা শিথিলায়ন আছে, তারপরে হচ্ছে নিরাময়, কোয়ান্টাম মেথড, এইগুলো শুনতে পারেন আপনি। এগুলো খুব হেল্পফুল। আবার রত্ন ধারণ করতে পারেন, রুবি রত্ন ধারণ করতে পারেন। এটি আপনার ব্যস্ততা বাড়াবে, আত্মার শক্তি বাড়াবে। লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন। এটি আপনার মনোযোগ, একাগ্রতা, ক্ষিপ্রতা এগুলো বৃদ্ধি করবে। কাজের প্রতি নিবদ্ধতা বৃদ্ধি করবে। আ ভয় দূর করবে। আপনার রাশিতে শনি বসে আছে এবং মানস নাড়ীতে রাহু বসে আছে। এই কারণে স্বাস্থ্যগত দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময় আপনি পার করছেন। মানে সকল বিষয় যদি বিবেচনা করি। আর এই মাসে অধিকাংশ গ্রহ যেহেতু দ্বাদশে চলে আসছে, এইজন্য আপনার ব্যয়ের মাত্রাটা বেশি দেখা যায়। ভ্রমণের মানসিকতা বেশি দেখা যায়। এটি আপনার সাথে অবশ্যই ঘটবে। এখন আমি একটু সার্বিক বিষয় বলব। আমি ১ম এই আপনার স্বাস্থ্য বিষয়টা ক্লিয়ার করলাম এবং আপনার নাড়ি বিচার করে দেখলাম। এখন দেখব নবতারা চক্র কি বলছে। আ নবতারা চক্র অনুসারে আ আমরা যদি এক করে গ্রহের দিকে খেয়াল করি, আ যেমন আপনার আ জন্ম নাড়ি। জন্ম নাড়িতে আমরা কোনো গ্রহ দেখতে পাচ্ছি না। তার মানে আমরা বেঁচে গেলাম। নবতারা চক্র অনুসারে স্বাস্থ্য বিষয়ক ওই যতটুকু বলেছি অতটুকুই, অতিরিক্ত আর কোনো কিছু না। এবার দেখব আমরা সম্পদ তারা। সম্পদ তারায় কোনো গ্রহ থাকছে কিনা। আ পুরো মাসে আমরা গ্রহ দেখতে পাচ্ছি একেবারে শেষের দিকে। মাসের একেবারে শেষের দিকে চলে গেলাম, মার্চের। তো ওই সময়ে শুক্র এবং কেতু আ সম্পদের তারায় অবস্থান করবে। মানে কেতু সরছে, নক্ষত্র থেকে সরছে। আ এই কারণে আপনার আ সম্পদ বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ মাসের শেষ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ আমরা আ এপ্রিল থেকে সম্পদ বৃদ্ধির যোগ দেখতে পাই। এটি আপনারা মনে রাখবেন যে আপনার সম্পদ বৃদ্ধি হবে এপ্রিল থেকে। এরপরে আ চাকরি-বাকরির কথা একটু বলা দরকার। যেহেতু আ সম্পদের একটা তারা ষষ্ঠে আছে এবং সেখানে উম আ যদি আমরা খেয়াল করি, দেখতে পাবো যে কেতু সম্পদের তারায় অবস্থান করছে।
এবং সেটি এপ্রিলে, অর্থাৎ এপ্রিল থেকে চাকরি ভাগ্য স্পষ্ট হয়ে গেল, চাকরি ভাগ্য শক্তিশালী হলো। ওইদিকে দশমেও কিন্তু একটা নক্ষত্র আছে, কিন্তু ওই নক্ষত্রে বিশেষ কোনো গ্রহ নেই, কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা আবার আছে। এই জন্য পুরোটা সময় আপনার আহ, কি বলে কর্মভাগ্যটা ভালো থাকছে, চাকরি ভাগ্য কর্মভাগ্য ভালো থাকছে। কিন্তু এপ্রিল থেকে চাকরি ভাগ্যটা অনেক অনেক শক্তিশালী হবে। বৃহস্পতি, শুক্র এবং কেতু এই তিনটা গ্রহ হেল্প করবে। জন্ম সময়ে যদি কর্মঘরে বৃহস্পতি, কেতু অথবা শুক্রের বিশেষ প্রভাব থাকে, তাহলে এপ্রিলের দিকে আপনার চাকরি হওয়ার যোগ তৈরি হলো। তো এরপরে দেখে নেব হেমতারা। এখানে সুখ শান্তি কতটুকু আপনি পাবেন সেটি একটু বিচার করব। আহ, না, এই সুখ রবির রবির যে নক্ষত্র, এই নক্ষত্রে আমরা বিশেষ কোনো গ্রহ দেখতে পাচ্ছি না। এটি জানুয়ারির দিকে ছিল, জানুয়ারির দিকে আপনি কিছুটা সুখ শান্তি পেয়েছেন। এখন দেখবো আমরা বিপদ তারা। সম্পদের পরে বিপদ তারা, বিপদ তারা শুক্রের তারা। তো এখানে আমরা সমস্যা দেখতে পাই, কেতু এই তারাতে আছে। তাহলে কতদিন থাকছে? মাসের শুরু থেকে মাসের প্রায় শেষ ভাগ, অর্থাৎ 25 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ বিপদ আপদের মধ্য দিয়ে আপনি যাবেন, এটি বোঝাই। তো তাহলে একটু আগে যেটি বলছিলাম যে আপনার আহ, সম্পদ তারাই কেতু শিফট করছে মাসের শেষ ভাগে, অর্থাৎ এতদিন আপনি বিপদ আপদ পার করছেন কেতুর কারণে, এখন সেটি সরছে। তাহলে কেতু মূলত ওখানে কি করতে চাই? কেতু শত্রু সৃষ্টি করছে। আপনি দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা আক্রান্ত আছেন, ঋণে জর্জরিত আছেন এবং গুপ্ত শত্রুর ভয়ে আছেন। এটি কিন্তু আপনার সাথে ঘটছে এবং প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশনে আছেন। এটা কিন্তু 100% শিওর। কিভাবে শিওর? আমি যুক্তিও দেখাচ্ছি আপনাকে কিভাবে শিওর হলাম আমি। দেখুন, আপনার আপনার হচ্ছে আপনি হচ্ছে বুধ প্রধান, আপনার রাশিতে শনি আছে, শনিচন্দ্র, অর্থাৎ যেটিকে সাড়ে সাতি বলে। তো সেটির একটা প্রভাব তো আছেই। আপনার মানস নাড়িতে রাহু বসে আছে, যা আপনাকে মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে অস্থির রেখেছে, অস্বস্তিতে রেখেছে। আর এইদিকে ষষ্ঠ ঘরে বিপদ তারাই কেতু বসে আছে, অর্থাৎ শত্রু, গুপ্ত শত্রু। সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ লাইফ রিস্ক সবসময় আছে, মানসিক টেনশনে আছেন এবং এই কারণে স্নায়বিক সমস্যা, হজমের সমস্যা, তারপরে টেনশন, এগুলো ব্যাপক মাত্রায় বেড়েছে। আমি যে কথা বললাম যদি মিলে থাকে তো কমেন্টে জানাতে পারেন বা শেয়ার করতে পারেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। কারণ আমি এই আপনাদের এই যে বিষয়গুলো ব্যক্তিগত বিষয় হয়তো আমি জানি না, কিন্তু তারপরও যে বিষয়গুলো আমি দেখছি, কয়েকটা বিষয় অ্যানালাইসিস করেই কিন্তু আমি ফলাফল বলছি, ভুল হওয়ার কোনো চান্স নেই। এরপরে আমরা চলে যাব প্রত্যরী তারায়। প্রত্যরী তারা অনুসারে এই তারাটা কিন্তু একদম ভালো না আপনার জন্য। প্রত্যরী তারা এটি মূলত আপনার জন্য বাধা সৃষ্টিকারী মানুষ আপনার জীবনে নিয়ে আসে। তা সেই তারার মানুষ কারা কারা? শ্রবণা নক্ষত্রের মানুষ, তারপরে রোহিণী নক্ষত্র বৃষ রাশির মানুষ, শ্রবণা নক্ষত্র মকর রাশি, এই এই মানুষগুলো আপনার জন্য বিপজ্জনক। তারপরে রোহিণী নক্ষত্র বৃষ রাশি, এই মানুষগুলো আপনার জন্য বিপজ্জনক, তারা বাধা সৃষ্টি করবে আপনার জীবনে। তারপরে এরা বাধা সৃষ্টি করবে এবং আপনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানে বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, যুদ্ধ করা, ওই বাতাস যখন বিপরীত দিক থেকে আসে, ওই বাতাসের কারণেই কিন্তু ঘুড়ি উড়াতে সুবিধা হয়। অর্থাৎ আপনার জীবনে যখন শত্রু বাধা সৃষ্টি করবে, তখন আপনার উঠতে সুবিধা হবে, এরকমই শত্রু এরা। আর মকরের যে জাতক জাতিকারা, মকর রাশি শ্রবণা নক্ষত্র, ওই জাতক জাতিকারা আপনার জীবনে এমনভাবে বাধা সৃষ্টি করবে যা আপনার আয় বৃদ্ধিতে সহায়ক হবে। আর আরেকটা বাধা আছে, সেটি হচ্ছে হস্তা নক্ষত্রের মানুষ। এরা আপনার জীবনে বাধা সৃষ্টি করবে, ব্যবসা বাণিজ্যে, সংসারে বাধা সৃষ্টি করবে। সাধারণত আমরা যে ভুল কাজটা করি সেটি হচ্ছে আমরা ওই বিবাহ করে ফেলি হস্তা নক্ষত্রের মানুষকেই। ফলে সংসার জীবনে আজীবনের বাধা লেগে থাকে এবং উঠতে দেয় না, সব কিছুতে যেন পিছন থেকে টেনে ধরে, এই প্রবলেমটা হয়। তো আপনারা অবশ্যই জীবনসঙ্গী হিসেবেই হোক বা যে কোনো ক্ষেত্রেই এই ধরনের মানুষকে একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। কারণ আপনি বলতে পারেন তা ভালো ভালো কারা, এটি তো জিজ্ঞাসা করতেই পারেন। আমি বলছি কারা ভালো। আপনার জন্য সবচেয়ে ভালো যদি বলেন তাহলে বলবো রেবতী নক্ষত্র 27 নম্বর,
অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি, উম এইটি হচ্ছে আপনার জন্য ভালো ৯ নম্বর নক্ষত্র। তারপরে আছে আরেকটা নক্ষত্র, আ সেটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক। এইটা আপনার জন্য অত্যন্ত ভালো। এই ৩ টা নক্ষত্র আপনার জন্য সবচেয়ে ভালো থাকবে। এরপরে যদি সম্পদ লাভ করার ইচ্ছা থাকে কারো কাছ থেকে, তাহলে সেই নক্ষত্রের মানুষ হিসেবে আমি বলব অশ্বিনী নক্ষত্র, ১ নাম্বার নক্ষত্র মেষ রাশি। এটা আপনার জন্য ভালো। তারপরে আছে এই পাশে মঘা নক্ষত্র সিংহ রাশি, এরাও আপনার জন্য সম্পদকারক। তারপরে এইদিকে থাকবে ধনুতে মূলা নক্ষত্র, যারা কর্মের মাধ্যমে আপনাকে উৎসাহিত করে ধন সম্পত্তি অর্জনে সহায়তা করবে বিভিন্ন সময়, এরাও ভালো আপনার জন্য। যদি সুখ শান্তি চান তাহলে খেমকারক মানুষকে জীবনে বেছে নিতে পারেন। তো তারা হবে হচ্ছে আ কৃত্তিকা নক্ষত্র মেষ রাশি, বৃষ রাশি না। তারপরে আ পরেরটা বলব আ সিংহ রাশি। সিংহ রাশি বলব, সিংহ রাশি আ আ সিংহ রাশি না, কন্যা রাশি। আ উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি। কারণ এটা তো ২ ঘরে আছে। তো আমি কন্যা রাশির সাইডটা নেব যেহেতু ৭ম কারক এটা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি। এরা আপনার জন্য সুখ শান্তি বৃদ্ধিকারক। আ তারপরে নিব হচ্ছে আ এই দিক থেকে নেওয়া যায়, দুটোই নেওয়া যায়। এপাশ থেকে দুটোই নেওয়া যায়। আ ধনু রাশি উত্তরাষাঢ় নক্ষত্র বা মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্র, দুটোর যেকোনোটাই আপনি নিতে পারেন। এরা আপনার কর্মক্ষেত্র এবং আয়, এই দুটোর যেকোনোটাই বৃদ্ধি করে দিতে পারে এবং সুখ শান্তি বৃদ্ধি করতে পারে। আপনি এদিকে ৩য় ঘর ছিল এটা বৃষ রাশি, আ বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র। এটা আপনার প্রচেষ্টা বল বৃদ্ধি করে সুখ শান্তি বৃদ্ধি করবে। এদেরকেও আপনি জীবনে বেছে নিতে পারেন। কিন্তু আপনাকে আ হস্তা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, আ রোহিণী নক্ষত্র এদেরকে এভয়েড করতে হবে। আরও এভয়েড করতে হবে ২ নাম্বার নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্র, মেষ রাশি। তারপরে এভয়েড করতে হবে উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি। এদেরকে এভয়েড করতে হবে। আর এভয়েড করতে হবে ধনু রাশি। ধনু রাশি পূর্বাষাঢ়া নক্ষত্র, যা ২০ নম্বর নক্ষত্র। এরা আপনার জীবনে বিপদের কারণ হবে। অতএব এদেরকে এভয়েড করে যদি জীবনে এগোতে পারেন, ভালো করবেন। আর একটা লাইফ রিস্ক টোটালি বধের কারণ, মৃত্যুর কারণ হতে পারে। তো তারা কারা? তারা হচ্ছে শতবিষা নক্ষত্র, আ শতবিষা নক্ষত্র, কুম্ভ রাশি। এইটা হচ্ছে আপনার জীবনের আ কঠিন পরিস্থিতি তৈরি করবে এবং আপনার মৃত্যুর কারণ হবে। এই মুহূর্তে কিন্তু শতবিষা নক্ষত্রই আপনার পরিস্থিতি যা খারাপ তার মেক্সিমাম সময়ের জন্য এটাই কিন্তু তাই। আরেকটা নক্ষত্র আছে সেটি হচ্ছে স্বাতী নক্ষত্র, তুলা রাশি। এইটা আপনার জন্য সাংঘাতিক সমস্যা তৈরি করতে পারবে এবং আপনার মৃত্যুর কারণ হতে পারে। এটি কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা নক্ষত্র থাকবে আদ্রা নক্ষত্র, মিথুন রাশি। এই মানুষগুলো আপনার মৃত্যুর কারণ হতে পারে এবং আ এদের কাছ থেকে কখনো ভালো কিছু আপনি পাবেন না। এই হচ্ছে বিষয়। এখন যদি বলেন তাহলে আমার আমার ভালো কারা? আমার জন্য ভালো কারা? সেক্ষেত্রে বলব আপনি অতিমিত্র নক্ষত্রকে বেছে নিতে পারেন। এরা হচ্ছে আ আপনারই এই রাশিতে রয়েছে, অর্থাৎ আপনার তো আ রেবতী নক্ষত্র, এর আগের নক্ষত্র অর্থাৎ আ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এদেরকে আপনি বেছে নিতে পারেন জীবনসঙ্গী হিসেবে, এরা খুবই ভালো হবে। আবার বেছে নিতে পারেন অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, এরা ভালো হবে। আবার আরেকটা বেছে নিতে পারেন পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি। এরা আপনার জন্য মিত্র হিসেবে অত্যন্ত অতিমিত্র এরা। এইটা ভালো হবে। আর যদি মিত্র নক্ষত্রের কথা বলেন তাহলে বৃহস্পতি প্রধান যারা তাদেরকে বেছে নিতে পারেন। যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি। এরা আপনার জন্য মিত্র তারা হিসেবে অবস্থান করছে, এরাও আপনার জন্য মিত্র কারক। তারপরে আছে পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি। এরা আপনার জন্য অত্যন্ত শুভ। এরাও মিত্র কারক। আর বেছে নিতে পারেন বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি। এদেরকে বেছে নিতে পারেন। বিশাখা নক্ষত্র তুলা রাশি না কিন্তু বৃশ্চিক রাশি। এই যে এইভাবে বললাম, এরা হচ্ছে আপনার জন্য অত্যন্ত শুভ। আরেকটা নক্ষত্র আছে যারা আপনাকে লক্ষ্য অর্জনের দিকে একাগ্র করে রাখবে। আপনাকে আ লক্ষ্য থেকে সরতে দিবে না। এরকমভাবে হেল্প করবে। এরকম মানুষ আপনার জীবনে আপনি নিয়ে আসতে পারেন। তো তারা হচ্ছে মঙ্গল কারক। মঙ্গল কারক গ্রহ যেমন আছে আ মৃগশিরা নক্ষত্র, মেষ বা বৃষ যেটিই হোক, মৃগশিরা নক্ষত্র হলেই আ সরি আ
আপনি বৃষ বা মিথুন, মৃগশিরা নক্ষত্র বেছে নিতে পারেন। এটি আপনার জন্য শুভ হবে। আরেকটা নিতে পারেন, আ সেটি হচ্ছে কন্যা রাশির চিত্রা নক্ষত্র ১৪ নম্বর নক্ষত্র, এটি নিতে পারেন। কিন্তু তুলা না, তুলারটা না, শুধু কন্যারটা। কন্যার চিত্রা নক্ষত্রের মানুষকে বেছে নিতে পারেন। এরা আপনার জীবনে লক্ষ্য অর্জনে আপনাকে খুব হেল্প করবে। আরেকটা নিতে পারেন ধনিষ্ঠা নক্ষত্র, কিন্তু মকরের অংশ, কুম্ভের না। ধনিষ্ঠা নক্ষত্র, মকর রাশি। আ এদেরকে আপনি জীবনে বেছে নিলে যথেষ্ট ভালো করবেন। এরা আপনার লক্ষ্য অর্জনে আপনাকে খুব হেল্প করবে। তো দেখুন, আমি যে বিষয়গুলো বললাম, উম আপনি এই যে যা শুনলেন না, এটা আপনাকে জীবনে অনেক, অনেক হেল্প করবে। যারা বিবাহ করবেন বা যারা হচ্ছে ব্যবসা করবেন, যেকোনো ক্ষেত্রে আপনি এই বিষয়টা মাথায় রাখলে দেখবেন সর্বক্ষেত্রে আপনি জয়ী হবেন। নিজের নক্ষত্রকে জানা তো এই কারণেই জরুরি। তো যাই হোক, আমি এখন সার্বিক কিছু কথা বলব। টোটাল আমি কিছু জিনিস এখানে লিখে রেখেছি। তো সেটা দেখে, দেখে আমি মূলত আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে, ১ম এ বলব সম্পদের কথা। এই মাসে সম্পদ যোগ কেমন? এই মাসে ব্যয় বেশি, সম্পদ লাভ কম থাকবে। মাসের একেবারে শেষ ভাগে আস্তে, আস্তে সম্পদ বৃদ্ধি হতে দেখা যায়। তবে তারপরও আপনি যোগ-বিয়োগ করলে আপনার ব্যয়ের মাত্রাটাই বেশি থাকছে। এই নিয়ে মন খারাপ করা যাবে না। আবার সামনে তো ভালো পরিস্থিতি আসবেই। আমি তো বললাম আ যে এপ্রিল থেকে আপনার সম্পদ যোগ, শুভ সময় সবকিছুই বৃদ্ধি পেতে দেখি। আ এরপরে প্রচেষ্টা বলার কথা বলব। আপনার এই মাসে প্রচেষ্টার মাত্রা একটু কম থাকবে। আপনার মধ্যে আ মানে নিজেকে বাঁচানোর যে প্রচেষ্টা সেটাই বেশি থাকবে। প্রচেষ্টাটা কম থাকবে। আপনার যে সঞ্চিত সম্পদ আছে তার থেকে আপনাকে অধিক ব্যয় করতে দেখা যাবে। এই মাসে তারপরেও আ বৃহস্পতির ৪র্থ অবস্থান, রাশির অধিপতি বৃহস্পতি ৪র্থ থেকে সেফটি পাচ্ছে। যার কারণে এটি মিত্র তারায় অবস্থান করছে এবং কোনো মিত্রের সহায়তায় ভালো করবেন আপনি। একা, একা না, কিন্তু কোনো মিত্রের সহায়তায় ভালো করবেন, অথবা জ্ঞানকারক কোনো কিছু হলে। যেমন এমন কোনো আ বই পড়ছেন বা কোনো জ্ঞান নিচ্ছেন যেটা আপনাকে হেল্প করবে এই সময়ে। এটি বলা যায় এবং এই কারণে আপনি কর্মক্ষেত্রে ভালো করার জন্য যে প্রস্তুতি সেটি পাবেন এবং এটা ব্যস্ততারও সময়, যথেষ্ট ব্যস্ততার সময়। এরপরে আ ৫ম কারক ঘর, ৫ম এ আমরা বিশেষ কোনো গ্রহ দেখতে পাচ্ছি না। আপনার প্রতিভা, প্রেম, আ যদি এই বিষয়টা বলেন, প্রেম বিষয়ক উন্নতি আমরা দেখতে পাবো হচ্ছে জুনের পরে। জুনের পরে তো আপনার সময় অত্যন্ত ভালো হয়ে যাচ্ছে, সেটি তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু ফেব্রুয়ারির দিকে আপনার আ প্রেম ভালোবাসার ক্ষেত্রে খেয়াল করলে দেখব যথেষ্ট ঝামেলা আছে। ফেব্রুয়ারির দিকে ছিল। এখন তো মার্চ, যার কারণে আপনি ওই পরিস্থিতিকে কাটিয়ে উঠবেন। কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদের প্রবণতা কিন্তু অনেক বেশি। হয়তো বিচ্ছেদ হয়ে গিয়েছে, যন্ত্রণা পাচ্ছেন, এমনটা হতে পারে। আর শত্রুর কথা তো বলেছি, রোগ ব্যাধির কথাও বলেছি, পীড়াদায়ক বিষয় এগুলো। আর জীবনসঙ্গী এই সময়ে আপনার সাথে আ বিরূপ আচরণ করতে পারে। যদি জন্ম সময়ে কন্যাতে কোনো শুভ গ্রহ থাকে তাহলে ভালো। না হলে জীবনসঙ্গী আপনার জন্য বাধা হিসেবে কাজ করতে পারে। এই সম্ভাবনা আছে। তো এখানে বুধ যেহেতু আপনার এই দ্বাদশে থাকছে, এজন্য আ আ জীবনসঙ্গীর কাছ থেকে আপনি যথেষ্ট পীড়া পাবেন। আপনাকে টোটালি আলাদা করে ফেলবে এবং স্নায়বিক যে কষ্ট সেটি পাবেন। আর এখানে উম আপনি নিজেও যদি ভ্রমণ-ট্রমণ করতে, বা আপনার ওয়াইফ তো, বা আপনার হাসব্যান্ড যে স্পাউস যে, সে তো ভ্রমণ করতে পছন্দ করবে। আপনিও যদি সেটি করতে পারেন, তার সাথে এই বিষয়ে মিলবে, করতে পারেন। কিন্তু ভ্রমণকালে বিপদ-আপদ থেকে সাবধান। পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। সার্বিক পরিস্থিতির কথা বলছি। আর মৃত্যু যোগের কথা যদি বলি, না, মৃত্যু যোগ নেই, কিন্তু কষ্ট আছে, স্নায়বিক কষ্ট আছে, মানসিক কষ্ট আছে, এগুলো থাকবে। আ ভাগ্য এই মাসে ভাগ্য অত বেশি শুভ না, তবে স্ট্রাগলটা থাকবে। স্ট্রাগল করে ভাগ্য পরিবর্তনের জন্য প্রচেষ্টা করতে পারবেন, এইটা থাকছে। আ কর্ম, আ পরিস্থিতি যেমনই হোক, আপনার কর্ম হবে শুভ, মানুষের কল্যাণে তা কাজে লাগবে। এই বিষয়টা আবার ভালো আছে। আর আগেই বললাম যে আয়ের মাত্রা কম থাকবে, ব্যয়ের মাত্রা বেশি থাকবে। এ নিয়ে মন খারাপ করা যাবে না। কারণ পরিস্থিতি সামনের মাসে বদলে যাবে। তখন তো সব শুভ হয়ে যাবে। আমি আ আন্দাজে কথা বলছি, বিষয় কিন্তু এরকম না। আমার কাছে কিন্তু এনালাইসিস আছে। আমি প্রত্যেকটা রাশিফল বলার সময় কিন্তু এনালাইসিস করি, করে কিন্তু কথা বলি সেটি দেখে, দেখে।
তো মানে এরকম মনে করার কারণ নেই যে আমি আন্দাজে কথা বলি। যা বলেছি অ্যানালাইসিস দেখেই বলেছি। তো যাই হোক, আমি এখন একটা উক্তি বিশ্লেষণ করব জ্ঞানবাণী বই থেকে, তারপরে ভিডিও শেষ করে দিব। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করবেন। ভিডিওর ভিউ যদি ৫,০০০ ক্রস করে যায়, আমি আগের ভিডিওতেই বলেছি, ৫,০০০ ক্রস করা মাত্রই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আবার ভিডিও দেব। আর যদি আপনারা কমেন্ট নাও করেন, তারপরও আমি আমার নিজস্ব বুদ্ধিমত্তা থেকে, নিজস্ব অ্যানালাইসিস থেকে আবারও আপনাদেরকে ভিডিও দেব। সেটি যদি ৫ দিন পরে হয়, তো ৫ দিন পরেই দেব। ঠিক আছে? এই হচ্ছে কথা। তো আমি এখন উক্তি বিশ্লেষণ করব। ২৯ নম্বর উক্তি। আ জ্ঞানবাণী বইয়ের ২৯ নম্বর উক্তি বলছে, "তুমি অন্যকে ততটাই বুঝবে যতটা নিজেকে বোঝো। আমি অন্যকে ততটাই বুঝবো যতটা নিজেকে বুঝি।" এ কথা কিন্তু ঠিক। কারণ হচ্ছে আ আমি আমার মনে পড়ে যে আমি বিয়ের ক্ষেত্রে আমি যখন আ ট্রেনিং করতে গেলাম নাইএমে, ঢাকার নাইএমে ট্রেনিং করতে গেলাম। আমি কিন্তু এডুকেশন ক্যাডার। তো আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ হয়। তো ওখানে আ ৪ মাসের ট্রেনিং ছিল। তো আমি যেহেতু অবিবাহিত, তো বিয়ের প্রস্তাব অনেকেই দিয়েছে। কিন্তু আমি বলেছি যে আমাকে দাবাতে পরপর ৩ বার হারাতে হবে। দাবা খেলায় ৩ বার পরপর হারানো কঠিন কাজ। আমার রেটিং ১৮০০। তো যার কারণে আমাকে হারাতে গেলে কোনো মেয়ে যদি হারাতে চায়, তাকে তো ওই এবিলিটিটা অর্জন করতে হবে। এখন আমার কথা হলো যে এই দাবাতে আমি কেন হারাতে যাচ্ছি? আর অন্যরাও প্রশ্ন করছে আম দাবাতে হারালে সেটার সাথে সংসার বা মনের কি সম্পর্ক? বিষয়টা হলো আমি এই খেলাটা এই ১৮০০ রেটিং উঠাতে, যারা দাবা খেলা জানেন তারা বোঝেন। এই রেটিং পর্যন্ত ওঠা কিন্তু এত সহজ কাজ না। বহুদিনের পরিশ্রম, বহুদিনের প্রচেষ্টা, বহুদিনের দীর্ঘ প্রচেষ্টা এবং সতর্কতা এই পর্যন্ত নিয়ে এসেছে। বুদ্ধিমত্তা, প্রচুর পরিমাণে বুদ্ধিমত্তা প্রয়োজন হয়। তো যে জানে সে বোঝে। এখন যে জানেই না, সে আমার বুদ্ধিমত্তা কোন পর্যায়ে সে তো বুঝবে না। আমার অ্যানালিটিক্যাল পাওয়ার কতটুকু সে তো বুঝবে না যতক্ষণ সে নিজে আমাকে না হারাচ্ছে। আবার সম্পর্কের ক্ষেত্রে মানুষ সম্মান চায়। এখন আমি একজনকে সম্মান করব, যে ব্যক্তি আমার চেয়ে সব দিক দিয়েই কমা, তা আমি তাকে সম্মান কি করে করব? এই দাবা খেলতে গেলে দেখবেন আপনি মিস্টেক আছে, ব্লান্ডার আছে, ইনঅ্যাকুরেসি, গুড, বেস্ট, ব্রিলিয়ান্ট, এক্সেলেন্ট এরকম নানা রকমের মুভ আছে। তো এখন যে ব্লান্ডার করলো, আমি কি তাকে বলব যে এটাই বেস্ট ছিল? সম্ভব না। তো এইজন্য যে আমাকে হারাবে সেই সেই তো এমনিই প্রশংসার দাবিদার, তাই না? তার প্রশংসা কি? তার প্রশংসা হচ্ছে আমি। আমিই তো তার প্রশংসা। অর্থাৎ আমাকে ক্রস করলো, আমিই তো তার সামনে আছি, আমিই তো তার প্রশংসা। এইজন্য আ আমরা যে সম্মান দাবি করি, সম্মান তো দাবি করার মতন কোনো কিছু না। আপনি এক্সেলেন্ট মুভ দিলেন, আপনি জিতলেন খেলা। আমি বললাম যে আপনি পারেন না। আপনি কি মানবেন? কারণ আপনি নিজেই তো জানেন যে আপনি আপনি জিতেছেন এবং আপনার মুভটা কোন লেভেলের ছিল। যার কারণে আপনার মূল্যায়ন আপনার কাছেই আছে। অন্য কেউ আপনাকে মূল্যায়ন করতে পারে না। একইভাবে কারো কাছ থেকে সম্মান প্রত্যাশা করলাম, সম্মানও করল, অনেক সম্মান করল। কিন্তু আমি তো সন্তুষ্ট হতে নাও পারি। কারণ আমি জানি যে আমি কি করেছি। এইজন্যই কথা হলো যে আমি অন্যকে ততটাই বুঝবো যতটা নিজেকে বুঝি। একজন মানুষকে আমি জাজ করব, আমার নিজের আয়নায় যদি স্বচ্ছ না হয়, তা আমি ওই আয়না দিয়ে আরেকজনকে আমি দেখব কি করে? সম্ভব? সম্ভব না। তো সেই কথাই আমি বোঝাতে চাচ্ছি। আপনারা এই ব্যাখ্যাটা আরো ভালোভাবে নিজেরাও বুঝতে পারেন। আমি আমার মতো করে ব্যাখ্যাটা দিলাম। তো আশা করি আপনাদের এই যুক্তি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আ মীন রাশি রেবতী নক্ষত্রের রাশিফল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।